Hi, this is Ankit Bhattacharya and welcome to RVS channel. তো আজকে আমরা ক্লাস 11 এর ইউনিট নাম্বার 3 এর একটা চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে কি বায়োমলিকিউলস। এন্ড এই বায়োমলিকিউলস এর মধ্যে আমরা একটা ছোট পার্টকে আজকে আমরা দেখব, যেটা হচ্ছে কি আমাদের এনজাইমস। ঠিক আছে, তো এই যে এনজাইমস আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, তো আমাদের বডির মধ্যে যত রকমের রিয়াকশন হচ্ছে, তো প্রত্যেকটা রিয়াকশনের জন্য আমাদের বডির মধ্যে কোনো না কোনো এনজাইমসকে দরকার হচ্ছে। এন্ড এই যে এনজাইমস গুলোকে দেখতে পাচ্ছি, এই এনজাইমস গুলো আমাদের বডির মধ্যে অ্যাজ বায়োক্যাটালিস্ট সার্ভ করছে। এবার বায়োক্যাটালিস্ট মানে এমন কিছু কেমিক্যালস যারা আমার যে কোনো একটা রিয়াকশন রয়েছে, ফর এক্সাম্পল আমার বডির মধ্যে কোনো একটা রিয়াকশন হচ্ছে, ফর এক্সাম্পল এ থেকে আমার বডির মধ্যে বি হচ্ছে, তো এই যে এ থেকে বডির মধ্যে বি যে কনভার্সনটা হচ্ছে, তো সেই কনভার্সনটার জন্য আমার কি দরকার, আমার এমন কিছু কেমিক্যাল দরকার। ফর এক্সাম্পল আমার এমন কিছু কেমিক্যালকে দরকার হচ্ছে যে কেমিক্যালটা এই কনভার্সনটাকে খুব ইজিলি করতে পারবে, যে কেমিক্যালটা এই কনভার্সনটা খুব ইজিলি করতে পারবে। হয়তো দেখা যেতে পারে যে এই যে রিয়াকশনটা হচ্ছে সেটা হওয়ার জন্য আমাদের 2 দিন টাইম লাগছে, কিন্তু যদি আমি কোন রকম কোনো এনজাইম দিয়ে দিই, সেটা দেখা যাচ্ছে হয়তো 2 সেকেন্ডের মধ্যে হয়েছে। তো এই যে এনজাইমসকে আমরা কি বলছি, বায়োক্যাটালিস্ট নাম দিচ্ছি। বায়ো কেন বলছি, বিকজ আমাদের বডির মধ্যে পাচ্ছি। এন্ড ক্যাটালিস্ট কেন, ক্যাটালিস্ট এটা হচ্ছে গিয়ে আমাদের যে রেট অফ রিয়াকশন রয়েছে, যে আমাদের রেট অফ রিয়াকশন রয়েছে, সেই রেট অফ রিয়াকশনকে ইনক্রিজ করে দিচ্ছে। কি করছে, আমাদের যে রেট অফ রিয়াকশন রয়েছে সেই রেট অফ রিয়াকশনটাকে ইনক্রিজ করে দিচ্ছে। তারপর আমরা বডির মধ্যে যত রকমের এনজাইমস দেখতে পাবো, যত রকমের এনজাইমস, তো ইচ অ্যান্ড এভরি এনজাইম আমাদের বডির মধ্যে কি না, সেটা কোনো না কোনো প্রোটিন দিয়ে দেবে। যে কোনো এনজাইমস, অল কাইন্ড অফ এনজাইমস দ্যাট ক্যান বি ফাউন্ড ইন আওয়ার বডি ইজ মেড আপ অফ প্রোটিনস। এন্ড প্রোটিনস এর যখন কথা আসছে, প্রোটিনস কি দিয়ে তৈরি হয় না, প্রোটিনস অন দ্য আদার হ্যান্ড ইজ মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। ফর এক্সাম্পল আমি বললাম এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এরকম করে প্রচুর অ্যামিনো অ্যাসিড রয়েছে। এরা পর পর অ্যাটাচড হয়ে গিয়ে আমাদের একটা প্রাইমারি স্ট্রাকচার তৈরি করে। প্রাইমারি স্ট্রাকচার গুলো তারপর সেকেন্ডারি স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি। যেমন সবার আগে কি ডেভেলপ হয়, সবার আগে আমাদের প্রাইমারি স্ট্রাকচার তৈরি হয়, সেইখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হচ্ছে, তারপর সেখান থেকে আমাদের টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়, এন্ড ফাইনালি আমরা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। তো অ্যামিনো অ্যাসিডস ফার্স্টে কি হয়, পর অ্যাটাচড হয়ে প্রাইমারি স্ট্রাকচার তৈরি করে, সেইখান থেকে সেগুলো সেকেন্ডারি স্ট্রাকচার, তারপর টারশিয়ারি স্ট্রাকচার, তারপর কোয়াটারনারি স্ট্রাকচার। এন্ড আমাদের বডির মধ্যে এই যে এনজাইমস গুলো, এরা তো কোনো না কোনো একটা বায়োলজিক্যাল ফাংশন পারফর্ম করছে। তো সেই বায়োলজিক্যাল ফাংশনটা পারফর্ম করার জন্য একে কি অ্যাচিভ করতে হবে, একে কোয়াটারনারি স্ট্রাকচারটাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি, তাই আমার লেখা আছে যে স্ট্রাকচারাল ইউনিটস ফোল্ডস আপন ইটসেলফ। দেখতে পাচ্ছি যে যত রকমের স্ট্রাকচারাল ইউনিট গুলো রয়েছে, যেমন এই যে আমাদের অ্যামিনো অ্যাসিডের যে চেনটা বললাম, তো যে অ্যামিনো অ্যাসিডের চেনটা রয়েছে, তো যে অ্যামিনো অ্যাসিডের চেনটা রয়েছে, এই অ্যামিনো অ্যাসিডের চেনগুলো ডিফারেন্ট হয় ফোল্ড হয়ে তারপর হচ্ছে কি আমাদের এনজাইমটা তৈরি হচ্ছে। তো এই যে ফোল্ডিংটা হচ্ছে, ফোল্ডিং হওয়ার জন্য আমাদের ডিফারেন্ট টাইপস অফ সাব ইউনিটস তৈরি হচ্ছে, রিজিয়নস তৈরি হচ্ছে, বা পকেটস আমরা দেখতে পাচ্ছি। একটা যে এনজাইম রয়েছে, সেই এনজাইমের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ পকেটস গুলোকে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, ওকে। এরকম একটা প্রোটিনের মধ্যে যে পকেটটা তৈরি হচ্ছে, সেই পকেটটাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইট। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এইটা আমার এনজাইম, এই এনজাইমটা কি দিয়ে তৈরি হচ্ছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পর অ্যাটাচড হয়ে তৈরি হচ্ছে। তো সেই অ্যামিনো অ্যাসিডের মধ্যে এমন একটা পার্টিকুলার পার্ট থাকবে, আমাদের থাকবে, যেই পার্টটাকে আমরা কি বলবো, যে পার্টটাকে আমরা বলবো অ্যাক্টিভ সাইট, যে পার্টটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ সাইট। ওয়ান সাচ পকেট ইজ কল্ড অ্যাক্টিভ সাইট। আমাদের যে এনজাইম, সেই এনজাইমের মধ্যে কি ডেভেলপ হচ্ছে, সেই এনজাইমের মধ্যে আমাদের অ্যাক্টিভ সাইটটা ফর্ম হচ্ছে। হ্যাঁ, এবার
এনজাইম কি করে বলছিলাম, এনজাইম আমাদের কোনো একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনের মধ্যে যে রিয়াক্ট করছে তাকে আমরা বলছি সাবস্ট্রেট। তাকে আমরা কি বলছি? তাকে আমরা সাবস্ট্রেট বলছি। অ্যান্ড এই সাবস্ট্রেটটা কিসে কনভার্ট হয় না, আমাদের সাবস্ট্রেটটা কনভার্ট হচ্ছে কি প্রোডাক্টে। তাহলে এনজাইম কি করছে? এনজাইম সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে। কি করছে? সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে। আর এই যে কনভার্সনটা হচ্ছে, সেই কনভার্সনের জন্য সাবস্ট্রেটকে কোথায় বাইন্ড করতে হবে? সেই সাবস্ট্রেটকে এনজাইমের সাথে বাইন্ড করতে হবে। যেমন এইখানে একটা আমরা ছোট্ট করে একটা এখানে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে এখানে আমি সাবস্ট্রেট নিয়েছি, এখানে যে সাবস্ট্রেট রয়েছে, এন্ড এখানে যে ছোট্ট করে আমাদের এনজাইমকে আঁকা রয়েছে। তো এই সাবস্ট্রেটটাকে কি করছে? আমাদের এনজাইমের সঙ্গে বাইন্ড করছে। এই বাইন্ড করা যে সেটা তৈরি কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সটাকে আমরা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বলছি, যেটা এখানে ছোট করে এখানে লেখা রয়েছে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মুলা, সাবস্ট্রেট ছিল, এনজাইম ছিল, এরা কম্বাইন করে এনজাইম সাবস্ট্রেট আমার কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। এইবার এখানে ডিফারেন্ট টাইপস অফ লোচা হচ্ছে। লোচা হওয়ার পর তারপর আমাদের কি ফর্ম হচ্ছে? আমাদের প্রোডাক্ট ফর্ম হচ্ছে, যেটা কিনা স্টিল নাও আমাদের এনজাইমের সঙ্গে বাইন্ড হয়ে গেছে। এন্ড পরে তারপর কি হচ্ছে? আমাদের প্রোডাক্টটা রিলিজ হয়ে যাচ্ছে। আমাদের পরে প্রোডাক্টটাকে দেখতে হচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে। এন্ড এনজাইম রিয়াকশনের আগেও যেরকম ছিল, রিয়াকশনের পরেও অ্যাজ ইট ইজ প্রেজেন্ট রয়েছে। তার মানে কি? তার মানে এনজাইম রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করছে না। যেটা এনজাইমটা রয়েছে, সেই এনজাইমটা রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করছে না, কিন্তু সেই এনজাইমটা কি হচ্ছে? জাস্ট রেট অফ রিয়াকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। কি করছে? আমাদের রেট অফ রিয়াকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে বলছে যে enzymes through their active site catalyzes the reaction at high rates। আমাদের কি করছে? আমাদের যে রেট অফ রিয়াকশন হচ্ছে তাকে বাড়িয়ে দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখতে যাই, তো আমাদের বডির মধ্যে না আরবিসি বলে কিছু সেলস হয়, ব্লাডের মধ্যে রয়েছে। তো সেই যে আরবিসি দেখতে পাচ্ছি আমি, ফর এক্সাম্পল এইটা আমার আরবিসি, এন্ড এই আরবিসির মধ্যে একটা এনজাইম থাকে যার নাম কার্বনিক অ্যানহাইড্রেস। কি বললাম? একটা এনজাইম থাকে যার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। তো কার্বন ডাইঅক্সাইড এনজাইম আমাদের আরবিসির মধ্যে এন্টার করে। এন্টার করার পর আরবিসির মধ্যে কি প্রেজেন্ট রয়েছে? আমাদের ওয়াটার মলিকিউল প্রেজেন্ট রয়েছে। তো তাই আমি ওয়াটার মলিকিউল লিখে রেখেছি। এন্ড এই দুটো কম্পাউন্ড যদি নর্মালি ইন দ্য অ্যাবসেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস করতে হতো, রিয়াক্ট করতে হতো, তাহলে এইটা যেটা তৈরি হয়েছে কার্বনিক অ্যাসিড। তো এই যে আমাদের কার্বনিক অ্যাসিড ফর্ম হচ্ছে, সেটা দেখা যেত যে 600 মলিকিউলস পার আওয়ার তৈরি হচ্ছে। মানে 1 ঘন্টা টাইম দিলে আমি কি দেখতে পাচ্ছি? 600টা মলিকিউল তৈরি হচ্ছে। এটা উইদাউট এনি এনজাইম, কোনো রকম এনজাইম ছাড়া যদি আমি দেখতে যাই, তখন আমার হচ্ছে দেখতে পাচ্ছি 600 মলিকিউলস অফ কার্বনিক অ্যাসিড ইজ বিং প্রডিউসড পার আওয়ার। কিন্তু সেম জিনিসটাই যদি আমি বলি যে আমার কি রয়েছে, আমার এখানে এনজাইমের প্রেজেন্সে হচ্ছে, আমি যদি সেম জিনিসটাকেই বলি যে আমার এনজাইমের প্রেজেন্স হচ্ছে, ওয়েট আমি একটু অ্যাডজাস্ট করি জিনিসটাকে। তো সেম জিনিসটাই যদি আমি বলি ইন দা প্রেজেন্স অফ এনজাইমের প্রেজেন্সে হচ্ছে, তো সেটা দেখা যাবে প্রায় আমরা দেখতে পারবো প্রায় 10 মিলিয়ন টাইমস বেড়ে যাচ্ছে। 10 মিলিয়ন টাইমস বেড়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে 1 সেকেন্ডের মধ্যে প্রায় 6000 মলিকিউলস তৈরি বা 6 লাখ মলিকিউলস তৈরি হচ্ছে 1 সেকেন্ডে। যেটা কিনা ঘন্টায় আমার দেখা যাচ্ছে 600 মলিকিউলস তৈরি হচ্ছিল, সেটা আমি দেখতে পাচ্ছি যে 1 আওয়ারের মধ্যে প্রায় 10 মিলিয়ন টাইমস তার হচ্ছে কি রেট অফ সিনথেসিস ইনক্রিজ করে যাচ্ছে। 10 মিলিয়ন টাইমস ইনক্রিজ করে যাচ্ছে সিনথেসিসটা। তো এটাই হচ্ছে কি আমাদের এনজাইমের ওভারঅল একটা আইডিয়া পাচ্ছি যে এনজাইমরা কি করে না, এনজাইমরা রিঅ্যাকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট করছে না, কিন্তু এনজাইমরা কি করছে? এনজাইমরা রেট অফ রিঅ্যাকশনকে বাড়িয়ে দিচ্ছে। এন্ড অলওয়েজ আমাদের যে এনজাইমস রয়েছে, এই সব সময় রেট অফ রিঅ্যাকশনকে ইনক্রিজই করবে, জীবনে ডিক্রিজ করবে না। ঠিক আছে? সব সময় আমাদের যে রেট অফ রিঅ্যাকশন রয়েছে, সেই রেট অফ রিঅ্যাকশনকে অলওয়েজ ইনক্রিজ করবে, অলওয়েজ ইনক্রিজ করবে সব সময়। কোনোদিনও হচ্ছে যে আমরা দেখতে পাবো না যে রেট অফ রিঅ্যাকশনকে ডিক্রিজ করছে বা কিছু। তো আই হোপ এই পর্যন্ত এই স্লাইডে যেটুকু ছিল বোঝা গেছে। এন্ড আমি মোটামুটি টোকার জন্য একটু টাইম দিচ্ছি, এন্ড তারপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি।
আচ্ছা, এবার তো মোটামুটি আমরা আইডিয়া পেলাম যে এনজাইম কি করছে, না এনজাইম রেট অফ রিঅ্যাকশনকে বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড এনজাইম মোটামুটি এটা ডাইরেক্টলি কখনো পার্টিসিপেট করছে না। অ্যান্ড এনজাইম সবসময় জিনিসটা মনে রাখবো কি করছে, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করছে, ও একটা ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে যায়, যেটাকে আমরা ইএস বলছি। এনজাইম আর সাবস্ট্রেট একসাথে রয়েছে। একটু আগেই আমরা দেখেছি যে এনজাইম আর সাবস্ট্রেট একটা ইএস স্টেটের মধ্যে গেছিল, দেন প্রোডাক্ট ফর্ম হলো, তখনও কিন্তু এনজাইমটা অ্যাটাচ ছিল, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট রিলিজ হচ্ছে আর এনজাইম আমাদের সাইড হয়ে যাচ্ছে। তো এইখানেও সেম জিনিসটাই লেখা আছে, জাস্ট কথায় লেখা আছে যে এনজাইম যেটা রয়েছে সে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করে ইএস একটা ইন্টারমিডিয়েট স্টেপের মধ্যে হবে, যেটা কিনা স্টেবল হতেও পারে, নাও হতে পারে, এটা প্রসিড করতেও পারে, আবার প্রসিড না করে আবার আগের জায়গায় চলে আসতে পারে, ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট দ্যাট ইজ প্রোভাইডেড। এন্ড যদি এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকে তো তাহলে আমরা দেখতে পারবো যে ইএস কে আমরা কি পাচ্ছি, আমরা প্রোডাক্ট পাচ্ছি, এন্ড এনজাইম তো বলেইছি যে অ্যাজ ইট ইজ রয়েছে। এবার কথা হচ্ছে কি এনজাইমটা করছেটা কিভাবে। এনজাইম এই যে কনভার্সনটা হচ্ছে, সাবস্ট্রেটকে আমি প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছি, এটা হচ্ছে কি। তো তার জন্য একটা সবচেয়ে সিম্পল স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এনজাইম কি করে, এনজাইম যে এনার্জিটা দরকার হচ্ছে, ফর এক্সাম্পল আমি কি করলাম, আমি বিরিয়ানি কিনতে গেলাম, তো বিরিয়ানি কিনতে গিয়ে ফর এক্সাম্পল আমার বিরিয়ানি আমি থাকছি হচ্ছে কি এ পজিশনে, এন্ড আমার বিরিয়ানির দোকান হচ্ছে কি বি পজিশনে। তো আমার এখান থেকে যেতে ফর এক্সাম্পল যদি পায়ে হেঁটে যেতে যাই, আমার দেখা যাচ্ছে 2 দিন লেগে যাচ্ছে, ঠিক আছে, 2 days লেগে যাচ্ছে আমার। কিন্তু যদি ফর এক্সাম্পল আমাকে কেউ প্লেনে করে নিয়ে যায়, তো দেখা যাচ্ছে আমি হয়তো সেটা 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আমি হায়দ্রাবাদে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য, তো যদি হেঁটে যাই 2 দিন না আরো 200 দিনও লাগতে পারে, বাট ঠিক আছে যদি প্লেনে যাই তাহলে আমার মোটামুটি 2 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তো এই যে রেট অফ রিঅ্যাকশনটা বাড়িয়ে দিচ্ছে, কিভাবে করছে না, যে এনার্জিটা দরকার কনভার্ট করার জন্য, সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটাকে রিডিউস করে দিচ্ছে। যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা কি করছে, রিডিউস করে দিচ্ছে, ঠিক আছে। তাই না বলছে এনজাইম রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড টু স্টার্ট দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। একটা কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য ফর এক্সাম্পল আমি বললাম যে আমার প্রচুর এনার্জি চাই, তো সেটাকে এনজাইম কি করছে, বলছে না আমি এইটুকু এনার্জির মধ্যে কাজটা করে দেবো, কোনো ব্যাপার। তো সেটাই আমরা দেখি। তো এইখানে আমি বলছি যে এটা একটা গ্রাফ রয়েছে, সেম ডায়াগ্রাম আমরা এনসিইআরটির মধ্যে দেখতে হবে, আমি এনসিইআরটির বাইরে কিচ্ছু নেইনি। তো আর আমাদের যা ক্লাস হচ্ছে সবগুলো অ্যাজ পার এনসিইআরটি আমরা পুরো ফলো করবো। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাবস্ট্রেট রয়েছে, এন্ড সাবস্ট্রেটের এইটা হচ্ছে যে আমাদের ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের মধ্যে আমাদের রিঅ্যাকশনটা কত দূর এগোচ্ছে সেটা বুঝতে পারছি, এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে যে কতটা পোটেনশিয়াল এনার্জি আমার দরকার, সেই জিনিসটাকে আমি চেক করতে পারবো। যেমন সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জি আমি বলছি ফর এক্সাম্পল এইখানে রয়েছে, একটা এক্স অ্যামাউন্ট ধরে নিচ্ছি, 100 রয়েছে বা 200, আমি জাস্ট একটা আরবিটারি নাম্বার ধরে নিচ্ছি। এন্ড এনজাইমটা এই মানে সাবস্ট্রেটটা আমার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি 100 হয়, ওর থেকে নিচে প্রেজেন্ট রয়েছে ফর এক্সাম্পল 60-তে, তো তাহলে এখানে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এর যে সাবস্ট্রেটের যে পোটেনশিয়াল এনার্জি সেটা ডিক্রিজ করে 60-তে চলে আসছে, তার মানে কি পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে। এনার্জি বেশি ছিল, এনার্জি কম হচ্ছে, বেশি ছিল, কম হচ্ছে। তো তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের কন্টিনিউয়াসলি এই যে রিঅ্যাকশনটা হচ্ছে সেখান থেকে আমাদের এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে। আর মোস্ট অফ দ্য রিঅ্যাকশনের সময় কি হয়, এনার্জি কিভাবে রিলিজ হয়, অ্যাজ পার হিট। তো তাই জন্য এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি বা এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে, যেখানে সাবস্ট্রেট যখন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তো তার জন্য এনার্জি কি হচ্ছে, এনার্জি আমাদের রিলিজ হচ্ছে। তার জন্য কি হচ্ছে, এনার্জি আমাদের রিলিজ হচ্ছে। যেহেতু এনার্জি আমাদের রিলিজ হচ্ছে, তখন এই রিঅ্যাকশনটাকে আমরা এক্সোথার্মিক, কি বলবো, এক্সোথার্মিক রিঅ্যাকশন বলবো। কি বলবো আমরা, এক্সোথার্মিক রিঅ্যাকশন বলবো, যখন কিনা আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে এইখান থেকে এইটা যেতে গেলে, যদি আমি এনজাইম ছাড়া যেতে চাই, আমি যদি এখান থেকে এদিকে এনজাইম ছাড়া যেতে চাই, তো আমাকে এতটা এনার্জি ফার্স্টে ইনপুট করতে হবে, আমাকে এতটা এনার্জি দিতে হবে, তারপর গিয়ে আমার রিঅ্যাকশনটা ফার্দার কন্টিনিউ হবে, নাহলে আমার হবে না। তো এখানে যে এতটা এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি দেখতে পাচ্ছি,
এটা এনার্জি ছাড়া আমার দরকার। তো আমি কি করতে পারছি, আমি দেখতে চাইছি যে কি করে আমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাতে পারি, কি করে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাতে পারি। তো সেইটা আমি করবো না, ঠিক আছে, আমি তো রিয়াকশন হলে ঝাঁপাতে পারবো না, তো সেটা আমি করবো না, কিন্তু কে করছে, আমাদের এনজাইম করছে। এনজাইম কি করছে, এনজাইম যতটা না এনার্জি দরকার ছিল সেইটাকে রিডিউস করে ছোট করে দিচ্ছে। তো যে যতটা দরকার ছিল সেটাকে রিডিউস করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেল। ফর এক্সাম্পল 100 টাকা দরকার ছিল এই জিনিসটা করার জন্য, সেখানে আমার 1 টাকায় করে দিল জিনিস। তো এইটা হচ্ছে কি এনজাইম করছে, কি করছে, আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে যাতে কিনা রিয়াকশনটা তাড়াতাড়ি হতে পারে। এইটা হচ্ছে বলেই তাড়াতাড়ি করে রিয়াকশনটা আমাদের প্রসিড করতে হচ্ছে। তো এইটা মোটামুটি ছিল যে কি করে আমাদের এনজাইম জিনিসটা করছে। আমি আবার বলছি, যদি সাম আপ করতে জিনিসটাকে, তাহলে আমরা কি দেখবো, যে সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সেই প্রোডাকশনটা মানে সেই কনভার্সনটার জন্য আমার কাকে দরকার হচ্ছে, এনজাইমকে। এনজাইম কি করছে, সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য যে এনার্জিটা চাই সেটাকে ছোট করে দিচ্ছে। তো লেস এনার্জিতে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। যদি মোর এনার্জি থাকতো তাহলে হতে টাইম লাগতো, যেহেতু লেস এনার্জি দরকার তেমন তাড়াতাড়ি করে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। বোঝা গেছে? তো এরপর আমরা নেক্সট দিকে যাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এনজাইম কি, তারপরে এনজাইম কি করে কাজ করছে, তারপর এনজাইম মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে এনজাইম আমাদের রেট অফ রিঅ্যাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। কিভাবে না, ও আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে ডাউন করে দিচ্ছে। কি করছে, আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে ডাউন করে দিচ্ছে। তো এরপরের দিকে আমরা যাচ্ছি। এইবার এই যে এনজাইম কাজ করছে, ফর এক্সাম্পল এই যে আমরা মোটামুটি এখন অনলাইনে ভিডিওটা দেখছি, ভিডিওটার মধ্যে আমরা জিনিসপত্র দেখছি, তো আমাদের অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। ফর এক্সাম্পল এখন পাবজি খেলার জন্য কেউ আমাকে ফোন করে, তো আমি পাবজি খেলতে চলে যাবো। তো সেম ভাবে যে এই যে এনজাইম রয়েছে, এই এনজাইমও অনেকগুলো ফ্যাক্টর দিয়ে রেগুলেটেড, শুধুমাত্র একটা দুটো ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আর তার মধ্যে কিছু কিছু ফ্যাক্টর গুলোকে এখানে আমার লেখা রয়েছে। যেমন যেমন সবার আগে যে ফ্যাক্টরটাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ টেম্পারেচার। এবার এনজাইমস কি, এনজাইমস তো প্রোটিন, এন্ড প্রোটিনকে যদি আমরা এক্সেসিভ অ্যামাউন্ট অফ এনার্জি দিই বা এক্সেসিভ অ্যামাউন্ট অফ হিটের মধ্যে রাখি, প্রোটিন নষ্ট হয়ে যাবে। ওকে, তো সেম ভাবে যদি আমি এই এনজাইমকে এক্সেসিভ অ্যামাউন্ট অফ টেম্পারেচার দিই, তো এনজাইমের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। তো সেটা বোঝার জন্য একটা গ্রাফ রয়েছে, যেখানে যদি আমি টেম্পারেচার একদম কম করে দিই, তো তখন আমার আমার যে প্রোটিনটা রয়েছে সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে নিচের দিকে অ্যারো দেওয়া আছে, যদি আমাদের টেম্পারেচার ডিক্রিজ করে, আমাদের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি রয়েছে সেটাও ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদের এনজাইম নষ্ট হবে না, কিন্তু এনজাইমটা কি হবে, ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি। এখানে ফর এক্সাম্পল 0 ডিগ্রি ছিল, সেইখান থেকে আমি বাড়িয়ে 10 ডিগ্রিতে আনলাম, 10 থেকে আমি 20-তে নিয়ে আসছি, তারপর 30 এন্ড সো অন আমার চলছে। তো যখন আমি টেম্পারেচার যখন বাড়াবো, আস্তে আস্তে আমি দেখতে পাবো যে আমাদের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি করে ইনক্রিজ করছে। অ্যান্ড আফটার আ সার্টেন টাইম আমি দেখবো আর এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ছে না, দেন সাডেনলি ওটা ডিক্রিজ করতে স্টার্ট করছে। এরকম কেন? বিকজ যেই এক্সেসিভ অ্যামাউন্ট অফ আমি টেম্পারেচার দিতে স্টার্ট করছি, ওর যে স্ট্রাকচারাল যে কম্পোনেন্টস গুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে কোনো প্রোটিন হিট লায়াবল হয়, বেশি হিট দিলে নষ্ট হয়ে যায়। তো যত টেম্পারেচার বাড়ছে, কি দেখতে পারবো যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচারের পর আমাদের যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিন নষ্ট হয়েছে, এনজাইমটা রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই যে টেম্পারেচারটা, সেইটাকে আমরা অপটিমাম টেম্পারেচার বলছি। কোন টেম্পারেচারটা? যে টেম্পারেচারে সবচেয়ে ভালো কাজ করছে, ঠিক আছে, যে টেম্পারেচারের মধ্যে আমাদের যে এনজাইমটা রয়েছে সেটা সবচেয়ে ভালো কাজ করছে, সেইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা অপটিমাম টেম্পারেচার বলছি। ওকে, আচ্ছা, তারপরে অপটিমাম টেম্পারেচার পর, তাহলে এই জায়গাটা আমার অপটিমাম টেম্পারেচার, বিকজ এখানে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি প্রেজেন্ট রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি যে এর পর থেকে যদি টেম্পারেচারকে ইনক্রিজ করি, তো তখনই দেখতে পাচ্ছি এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করে যাচ্ছে। আমি যদি ইনক্রিজ করি তারপর টেম্পারেচার, তারপর দেখতে জিনিসটা ডিক্রিজ করছে। এবার এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল রয়েছে, মানে একদম না রিজিড একদম রুল রয়েছে। বাট যদি আমার টেম্পারেচার 10 ডিগ্রি করে বাড়াই, আমি যদি আমার টেম্পারেচার ফর এক্সাম্পল 0 ছিল, 0 থেকে আমি কি করি, আমি যদি 10 ডিগ্রি করি, তাহলে আমাদের রেট অফ রিয়াকশন যা ছিল বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি যা ছিল, যদি এনজাইমেটিক অ্যাক্টিভিটি x হয়, তাহলে সেইটা আইদার ডবল হয়ে 2x হয়ে যাবে। যদি আমি এইখান থেকে এদিকে যাই, তো ফর এক্সাম্পল আমি যদি কোথায় ছিলাম,
জিরোতে ছিলাম, সেখান দিয়ে বাড়ি যখন আমি 10 ডিগ্রিতে গেলাম, তো এনজাইমেটিক অ্যাক্টিভিটি রেট যখন এক্স থাকে, তাহলে এই 10 ডিগ্রিতে আসলে এখন 2x দেখতে পাবো। 10 থেকে 20 তে গেলে আমি দেখবো 3x দেখতে পাবো, মানে আগের থেকে 3x না, সরি, আমরা আগের থেকে দেখতে পাবো 2x এর ডবল হয়ে গেছে। 2x এর ডবল হয়ে গিয়ে দেখতে পাবো এখানে 4x হয়ে গেছে। কেউ তারপর দিক যদি আমি দেখতে আবার 10 ডিগ্রি বাড়লাম, তখন যদি দেখি আমি মানে এনজাইমেটিক অ্যাক্টিভিটি কমে গেছে, তখন আবার হাফ, তখন আবার 2x হয়ে যাবে। আবার যদি নামাই আবার x হয়ে যাবে। এরকম ভাবে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে আইদার এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডবল হবে, আর না হলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি হাফ করে কমে যেতে স্টার্ট করবে। তো এটা গেল টেম্পারেচারের ব্যাপার, যে টেম্পারেচার একটা সার্টেন টেম্পারেচারে এনজাইম খুব ভালো কাজ করে। 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকলে খুব ভালো কাজ করবে, কিন্তু তার থেকে যদি বেশি হতে স্টার্ট করে দেন এনজাইমস গুলো নষ্ট হতে স্টার্ট করবে। কিন্তু সব এনজাইম, কিছু কিছু এনজাইমস রয়েছে যারা খুব ভালো মানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্টার্ট করে 90 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে খুব ভালো কাজ করতে পারে। যেমন একটা ব্যাকটেরিয়া রয়েছে থার্মাস অ্যাকুইটিকাস বলে, তো সেই ব্যাকটেরিয়া থেকে একটা এনজাইম পাওয়া যায়, যে এনজাইমটার নাম ট্যাক পলিমারেজ। সেই ট্যাক পলিমারেজ প্রায় দেখা যাচ্ছে 90 ডিগ্রি টেম্পারেচারও খুব ভালো কাজ করছে। কেন? বিকজ এই যে এনজাইমটা যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে থার্মাস অ্যাকুইটিকাস, সেই ব্যাকটেরিয়াটা কোথায় থাকে? হট স্প্রিংস এর মধ্যে। তো ওর তো এনভায়রনমেন্ট এরকম, প্রচুর টেম্পারেচারের মধ্যে থাকতে পারে। তো ওর মধ্যে যে এনজাইমটা রয়েছে সেও খুব ভালো টেম্পারেচারে কাজ করতে পারে। তো সব মানে মোটামুটি একটা যদি আমরা রেঞ্জ দেখতে যাই, তো তাহলে আমরা দেখতে পাবো যে এনজাইমস, মোস্ট অফ দ্য এনজাইমস 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খুব ভালো কাজ করে। And there are few enzymes that can work very efficiently even at higher temperatures. ওকে, তাহলে এই গেল আমাদের মোটামুটি টেম্পারেচারের ব্যাপার। এরপর আমরা দেখবো পিএইচ। তো পিএইচ যদি বলি, এবার প্রত্যেকটা এনজাইমের একটা স্পেসিফিক পিএইচ রয়েছে। তো সেই পিএইচটা যদি ফ্ল্যাকচুয়েট করে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ফ্ল্যাকচুয়েট করবে। যেমন যদি পিএইচ আমি বলি কোন একটা যে পিএইচ সবচেয়ে ভালো কাজ করছে, সেইটাকে আমি কি বলবো? অপটিমাম পিএইচ বলবো। কি বলবো সেটাকে আমরা বলবো অপটিমাম পিএইচ ফর দ্যাট এনজাইম। এনজাইমস যদি ডিফারেন্ট হয়, অপটিমাম পিএইচও কিন্তু ডিফারেন্ট হবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। সো যেমন আমি বলছি, যেমন আমাদের যে স্যালাইভা রয়েছে, স্যালাইভার মধ্যে একটা আমরা এনজাইম পাই যেটাকে আমরা টায়ালিন বলছি। এই টায়ালিনটা কি করে? এই টায়ালিনটা আমাদের স্টার্চ যে রয়েছে, সেই স্টার্চকে কিসে কনভার্ট করে? মল্টোজে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? মল্টোজ। এবার এই এনজাইমটা যে মল্টোজে কনভার্ট করছে, তার জন্য পিএইচ কোনো দরকার হয়। খুব ভালো পিএইচ হচ্ছে কি, দ্যাট ইজ 6.8। এই পিএইচটা থাকলেও একদম দিব্যি হেভি কাজ করবে। আমাকে যদি এরপরে বিরিয়ানি দেওয়া হয়, আমি হেভি কাজ করবো। ঠিক তেমনি এইখানে যেমন 6.8 পিএইচ দেওয়া হয়, তো তাহলে টায়ালিন খুব ভালো কাজ করবে। কিন্তু যদি আমি দেখতে পাই এখানে আমি 8 পিএইচ করে রেখেছি, তো ব্যাস ওর অ্যাক্টিভিটি নষ্ট হতে স্টার্ট করবে, ও কাজ করতে পারবে। তো অপটিমাম পিএইচ এ থাকলে তো ভেরি ওয়েল এন্ড গুড, খুব ভালো রিয়াকশন হবে। কিন্তু অপটিমাম পিএইচ থেকে যেই আমার পিএইচ ফ্ল্যাকচুয়েট করতে স্টার্ট করবে, তো আমাদের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি রয়েছে সেটাও ড্রপ করতে স্টার্ট করবে। খুব লো পিএইচেও ভালো কাজ করে না, খুব হাই পিএইচেও ভালো কাজ করে না, একটা মিডিয়াম রেঞ্জ থাকে। মোস্ট অফ দ্য এনজাইমস কত পিএইচে ভালো কাজ করে? যদি পিএইচ 7 রাখা হয়, মোস্ট অফ দ্য এনজাইমস ডু দ্য ওয়ার্ক ভেরি ওয়েল when the pH is set at 7। নিউট্রাল মিডিয়ামের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। তারপর যে ফ্ল্যাকচুয়েশন হবে স্টার্ট করবে, ডিফারেন্ট এনজাইম ডিফারেন্ট ভাবে ভ্যারি করে। তো আই হোপ এখান থেকে বোঝা গেছে। এন্ড আমি একটু সাইডে সরে যাচ্ছি, এরপর আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো লাস্ট ফ্যাক্টর। তাহলে আমরা এখন তো পর্যন্ত দুটো ফ্যাক্টর দেখেছি। একটা তো আমরা দেখলাম টেম্পারেচার, যেটা কিনা এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করছে। তারপর আমরা দেখলাম পিএইচ। এরপর যে আমাদের মেজর যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে কি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। কি বললাম? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন মানে আমার কাছে ফর এক্সাম্পল যদি আমি বললাম এই একটা বালতি রয়েছে, এন্ড এই যে বালতিটার মধ্যে দেখতে হচ্ছে আমরা, আমাদের সাবস্ট্রেট রয়েছে খুব ভালো। ওকে, তারপর আমরা কি করলাম? তারপর আমরা এখানে এনজাইমকে অ্যাড করলাম,
তো এবার বলতে এসে যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, মানে এই যে রেটটা হচ্ছে যে সাবস্ট্রেট আমার, ওয়েট আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের সাবস্ট্রেট, আর যে ইয়েলোটা দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এনজাইম। ওকে, আচ্ছা, যদি আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াতে থাকি, লাল 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 জিনিসগুলো বেশি করে বাড়াতে থাকি, তো একটা সার্টেন টাইম পর্যন্ত রেট অফ রিয়াকশন বাড়বে, একটা সার্টেন টাইম পর্যন্ত রেট অফ রিয়াকশন বাড়বে। তারপর যদি আমি দিয়েই যাচ্ছি, যদি আমি তার মধ্যে সাবস্ট্রেট দিয়েই যাই ভর্তি করেই যাচ্ছি, তারপর দেখা যাবে একটা টাইমের পর স্যাচুরেশন চলে এসেছে। যেমন ফর এক্সাম্পল, আমি বিরিয়ানি খাচ্ছি, তো আমাকে অল্প একটু বিরিয়ানি দেওয়া, তো আমি অল্প একটু বিরিয়ানি খাবো, তারপর আমাকে অনেকটা বিরিয়ানি দেওয়া, তো আমি তাড়াতাড়ি করে খাবো, তারপর যদি আমাকে 2 গামলা 3 গামলা দেওয়া হতো, তখন আমার অবস্থা খারাপ হবে। তো সেম জিনিস, যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন একটা সার্টেন অ্যামাউন্টের পর, দেখতে পাচ্ছি যে এইটা একটা গ্রাফ নিয়েছি, যে গ্রাফের মধ্যে আমরা যে ওয়াই অ্যাক্সিস রয়েছে, সেই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি করেছি, আমরা হচ্ছে গিয়ে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন নিয়েছি, মানে কতটা স্পিডে রিয়াকশনটা হচ্ছে, এন্ড এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি নিয়েছি, যে সাবস্ট্রেটের কি কনসেন্ট্রেশন রয়েছে। তো দেখতে পাচ্ছি যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা বাড়াচ্ছি, যেমন এখান থেকে যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, তো দেখতে পাচ্ছি রেট অফ রিয়াকশন কত তাড়াতাড়ি বাড়ছে, রেট অফ রিয়াকশন বা ভেলোসিটি তাড়াতাড়ি বাড়ছে। তারপর আমি আরেকটু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালাম, আমি দেখতে পাচ্ছি আরেকটু আমাদের রেট অফ রিয়াকশন বাড়ছে। এরকম করতে করতে যখন আমি অনেক সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, তারপর দেখতে পাচ্ছি এরপরে আর বাড়ছে না, মানে এরকম আর হচ্ছে না। ঠিক আছে, তো সেইখানে গিয়ে আমাদের কি হচ্ছে, সেইখানে গিয়ে আমাদের যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রয়েছে, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা আমাদের একটা গিয়ে ম্যাক্স হয়েছে, তারপর আর বাড়ছে না। তো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেওয়ার পর রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, মানে এরপর আর বাড়ানো যাবে না, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে, মানে সেই যে রেট অফ রিয়াকশন, সেটাকে আমরা ভিম্যাক্স বলছি। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ভিম্যাক্স বলছি। সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা ভিম্যাক্স বলছি। তো তো আমাদের রেট অফ রিয়াকশন কি দেখতে পাচ্ছি, আস্তে 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 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে রেট অফ রিয়াকশন বাড়ছে, বাট আফটার আ সার্টেন টাইম তারপর আর নো চেঞ্জ ইন দ্য রেট অফ রিয়াকশন, আমাদের আর রেট অফ রিয়াকশন ইনক্রিজ করছে না, স্যাচুরেশন হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে যে স্যাচুরেশনটা হচ্ছে, সেটা কেন হচ্ছে স্যাচুরেশনটা, না যতগুলো এনজাইম ছিল, সবগুলো এনজাইমই তো কোনো না কোনো সাবস্ট্রেটের সঙ্গে অকুপাই হয়ে বসে রয়েছে। সবগুলো যতগুলো এনজাইম ছিল, সেই সবগুলো এনজাইমই কোনো একটা কি হয়েছে, কোনো একটা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড হয়ে বসে রয়েছে। এরপর যতই আমি সাবস্ট্রেট দিই না কেন, আমি যতই আমার সাবস্ট্রেট অ্যাড করি না কেন, তো it is not possible for these enzymes to bind with another substrate at a time. তো তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্যাচুরেশন চলে আসছে। তাহলে সোজা কথা, যে আমাদের যখন আমরা যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, একটা সার্টেন টাইম পর্যন্ত সেটা ইনক্রিজ করছে, তারপর কি স্যাচুরেশন। ওকে, আচ্ছা, তো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি দেখতে পাচ্ছি যে রেট অফ রিয়াকশন ফর এক্সাম্পল ম্যাক্সিমাম হয়ে গেল, তার থেকে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এখানে ভিম্যাক্স রয়েছে, মানে রেট অফ রিয়াকশন একদম ম্যাক্সিমাম। তো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিলে, দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেখানে কি হচ্ছে আমাদের না রেট অফ রিয়াকশনটা ভিম্যাক্স এর হাফ হচ্ছে। ঠিক আছে, মানে আমি ফর এক্সাম্পল যখন আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন 100 রাখলাম, তখন দেখতে পাচ্ছি যে আমার রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি, আমার রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি। এরপর ফর এক্সাম্পল আমি 100টাকে কমিয়ে, এটা কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটাকে যখন কমিয়ে ফর এক্সাম্পল আমি দেখলাম যে 60তে নিয়ে আসছি, বা ফর এক্সাম্পল 40তে নিয়ে আসছি, তখন যে রেট অফ রিয়াকশন ছিল, ভিম্যাক্স ছিল, সেটা দিয়ে তার হাফ দেখতে পাচ্ছি। মানে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিলে রেট অফ রিয়াকশনটা আমার ম্যাক্স এর হাফ হয়ে যায়, সেইটাকে আমরা ভিম্যাক্স বাই 2 বলছি, সেটাকে আমরা ভিম্যাক্স বাই 2 বলছি। আর সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা Km বলবো, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা Km বলবো। এই যে Kmটা কি, এটা আমি বানাইনি, এটা ফার্স্ট অফ অল দুজন সায়েন্টিস্ট মাইকেলিস এন্ড মেন্টেন, এন্ড এটা ওনাদের কনস্ট্যান্ট। আমি আবার বলছি, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেটা রয়েছে, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ফর এক্সাম্পল আমার কাছে 100টা সাবস্ট্রেট ছিল,
তখন দেখতে পাচ্ছি রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম। আমি ওটা কমিয়ে যেই দেখলাম, বা দেখুন দেখছি রেট অফ রিয়াকশন কত, রেট অফ আমার রিয়াকশন কত রয়েছে 50, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন 100 ছিল, রেট অফ রিয়াকশন ছিল 50। আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কমাতে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় গিয়ে রেট অফ রিয়াকশন 25 হয়ে গেছে। তার রেট অফ রিয়াকশন কত ছিল 50, কমে গিয়ে কত হয়ে গেছে, রেট অফ রিয়াকশন আমাদের 25 হয়ে গেছে, তাহলে রেট অফ রিয়াকশন হাফ হয়ে গেল। এটাকে আমরা Vmax/2 বলছি। আর যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের জন্য হচ্ছে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা Km বলছি। ওকে, তো বলছে এবার এই যে Km দেখতে পাচ্ছি, Km মানে আমাদের যে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, বলছে দ্য ভ্যালু অফ Km, আমাদের যে Km এর যে ভ্যালু রয়েছে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনজাইম, না তো ওটা এনজাইমের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এন্ড না তো ওটা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। Km না তো আমাদের এনজাইমের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, না তো আমাদের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এটা পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা কনস্ট্যান্ট। এটা ডিফারেন্ট রিঅ্যাকশনস এর জন্য মোটামুটি একটা Km এর একটা কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকছে। ওকে, তো এখানে লেখা আছে যে ভেলোসিটি অফ রিঅ্যাকশন ইনক্রিজেস, যেটা ফার্স্টে বলছিলাম, ঠিক আছে, as the substrate concentration increases but to an extent, তারপর আর বাড়বে না। কেন? কারণ তখন গিয়ে দেখছি যে মোস্ট অফ দ্য যে এনজাইমস গুলো ছিল সেই এনজাইমস গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, যে এনজাইমস গুলো ছিল সেই এনজাইমস গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, আর তখন ফার্দার যে আমাদের রিঅ্যাকশন রয়েছে সেটা স্পিড আর বাড়ানো পসিবল হবে না। তো এইটা ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তো আমরা যে এনজাইম করছি সেই এনজাইমের তিনটে মেজর ফ্যাক্টর দেখলাম। একটাও দেখলাম যে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করছে। দেন আমরা দেখলাম পিএইচ রয়েছে, পিএইচ আমাদের এনজাইমেটিক কন্টেন্টকে বা এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করছে। এন্ড লাস্টে আমরা দেখলাম যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন রয়েছে, যেটা কিনা এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করছে। ওকে, তো মোটামুটি এই স্লাইড এই পর্যন্ত ছিল, এন্ড আমরা পরের স্লাইডের দিকে যাচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা একটা জিনিস দেখবো যে এই যে এনজাইমস রয়েছে, তো এনজাইমস এর দেখা গেছে যে রেট অফ রিয়াকশন রয়েছে সেটা আমি বাইরের থেকেও কি করতে পারি, অল্টার করতে পারি। আই ক্যান অল্টার দ্য রেট অফ রিয়াকশন বাই অ্যাডিং সাম কেমিক্যালস টু ইট। আমি কিছু কেমিক্যালস অ্যাড করে সিমিলার দেখতে বা কিছু করে আমি কি করছি, আমার এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করতে পারি। যেমন যে সাবস্টেন্সেস গুলোকে দিলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাচ্ছে বা আমি বলছি ডিক্রিজ হয়ে যাচ্ছে, তো সেই যে সাবস্টেন্সেস গুলোকে তাদেরকে আমরা ইনহিবিটর বলবো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা ইনহিবিটর বলবো। সাবস্টেন্সেস দ্যাট টেন্ডস টু ডিক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন বা দ্যাট টেন্ডস টু ডিক্রিজ দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি আর রেফার্ড অ্যাজ ইনহিবিটরস। এন্ড এই যে ইনহিবিটরস দেখতে পাচ্ছি, ইনহিবিটরস অনেক রকমের হতে পারে, তার মধ্যে আমরা মেজর দুটো টাইপকে দেখবো। একটা ইনহিবিটর হচ্ছে গিয়ে কম্পিটিটিভ ইনহিবিটর। একটা ইনহিবিটরকে আমরা বলছি কম্পিটিটিভ ইনহিবিটর। কি হয় না, একটু আগে আমরা দেখেছিলাম যে একটা এনজাইম রয়েছে, এন্ড সেই যে এনজাইমটা রয়েছে তার একটা স্পেসিফিক জায়গায় সাবস্ট্রেট এসে বাইন্ড করে। যে জায়গাটা এসে বাইন্ড করছে দ্যাট ইজ অ্যাক্টিভ সাইট। যে জায়গাটা এসে বাইন্ড করছে দ্যাট ইজ অ্যাক্টিভ সাইট। এবার অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে বাইন্ড করবে, কিন্তু আমি সাবস্ট্রেটের মতনই দেখতে একদম সিমিলার এমন কোন একটা সাবস্টেন্সকে নিয়ে আসলাম যে কিনা সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করছে। কার জন্য? এই অ্যাক্টিভ সাইডে বাইন্ড করার জন্য। এই অ্যাক্টিভ সাইডে বাইন্ড করার জন্য কম্পিটিশন করছে। তো যখনইও যেহেতু দুজনের স্ট্রাকচার সেম এন্ড এরা দুজনেই ওই অ্যাক্টিভ সাইডে আরামসে গিয়ে ফিট হতে পারে, তো এইরকম যে সাবস্টেন্সেস গুলো রয়েছে তাদেরকে আমরা কম্পিটিটিভ ইনহিবিটর বলছি। এরা কম্পিটিশন করছে কার সাথে? সাবস্ট্রেটের সাথে। কিসের জন্য? অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করার জন্য। These molecules are competing with the substrate to bind to the active site. অ্যাক্টিভ সাইটের সঙ্গে বাইন্ড করার জন্য এরা কি করছে? মারপিট করছে। ওকে, তো এটা গেল আমাদের কম্পিটিটিভ ইনহিবিটর। এবার এখানে একটা এক্সাম্পল রয়েছে, যেমন আমি দিয়েছি, যেমন আমাদের একটা এনজাইম রয়েছে, যে এনজাইমটার নাম সাকসিনেট। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। আমাদের একটা এনজাইম রয়েছে, যে এনজাইমটার নাম সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সেই এনজাইমটার সঙ্গে যে সাবস্ট্রেটটা বাইন্ড করছে সেটা হচ্ছে সাকসিনেট।
এই যে যেটা হচ্ছে সাকসিনেট, তার স্ট্রাকচারটা এরকম। আমি কি করলাম, বাইরের থেকে আরেকটা সাবস্টেন্সকে দিয়ে দিলাম যেটার নাম মেলোনেট, যেটার নাম কি মেলোনেট দেখতে পাচ্ছি। এই যে মেলোনেট আর সাকসিনেট স্ট্রাকচার মোটামুটি কিন্তু সেম, মেলোনেট আর দেখতে হচ্ছে স্ট্রাকচার মোটামুটি সেম। তো সাকসিনেট ডিহাইড্রোজিনেস এর সঙ্গে বেশ বাইন্ড করে বেশ প্রোডাক্ট কনভার্ট করছে, বেশ দিব্যি মজায় রয়েছে, কোনো আসে যায় না। কিন্তু আমি কি বললাম, বাইরের থেকে মেলোনেটকে দিলাম, যেই মেলোনেটের সঙ্গে গিয়ে এনজাইমটা বাইন্ড করলো, ব্যাস, তো মেলোনেট না তো একে ছাড়ছে, না তো প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, কিছুই হচ্ছে না, এনজাইমটা ওরকম ভাবে বসে রয়েছে, ই স্টেটে পড়ে বসে রয়েছে, কিছুই করতে হচ্ছে। তো তখন কি হচ্ছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করছে। 10টা এনজাইম ছিল ফর এক্সাম্পল ধরে নিই, 10টার মধ্যে একটা এনজাইম গিয়ে বা দুটো এনজাইম গিয়ে মেলোনেটের সঙ্গে বাইন্ড করে দিল, এ তো অকুপাই হয়ে গেল, ব্যাস, এখন বাকি রয়েছে 8টা এনজাইম। এরপরে যদি বাদ বাকিরও সবাই মেলোনেটের সঙ্গে বাইন্ড করতে থাকে, দেখা গেল যে ম্যাক্সিমাম এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে বসে রয়েছে। কেন হচ্ছে? এরা দুজন, এইটা সাবস্ট্রেট, এটা ইনহিবিটর, ইনহিবিটর যখন বাইন্ড করছে এনজাইমকে ইনঅ্যাক্টিভেট করেছে, ব্যাস। তো এটা গেল আমাদের কম্পিটিটিভ ইনহিবিটর। এরপর আমরা দেখবো নন কম্পিটিটিভ ইনহিবিটর। এবার নন কম্পিটিটিভ ইনহিবিটর বোঝার আগে আমরা আমাদের যে এনজাইম রয়েছে সেই এনজাইমের না একটু একটা এক্সট্রা জিনিস বলছি। এনজাইমের তো আমাদের খুব ভালো কথা একটা অ্যাক্টিভ সাইট রয়েছে, এনজাইমের আমাদের অ্যাক্টিভ সাইট রয়েছে, দ্যাট ইজ ভেরি ওয়েল এনকোডেড, কোনো ব্যাপারই না। বাট এইখানে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করছি, যে শুধু যে সব সাবস্ট্রেটের মধ্যে আমাদের এনজাইমেটিক মানে একটা অ্যাক্টিভ সাইটে থাকবে এরকম ব্যাপার না, এরকম অন্য আরেকটা সাইটও থাকতে পারে। ফর এক্সাম্পল আমি একটু রেড দিয়ে করছি, তো আমি বললাম যে আমার আলাদা আরেকটা সাইট প্রেজেন্ট রয়েছে, এই আরেকটা সাইট প্রেজেন্ট রয়েছে। তো এই যে সাইটটাকে, এই সাইটটাকে আমরা কি নাম দিই? এটাকে আমরা নাম দিচ্ছি অ্যালোস্টেরিক সাইট। যেমন এখানে দেখতে হয় ছবিটার মধ্যে যে এইখানে আমাদের অ্যাক্টিভ সাইট রয়েছে যেখানে সাবস্ট্রেট এসে বাইন্ড করতে চাইছে, এন্ড এইখানে একটা সেকেন্ড সাইট প্রেজেন্ট রয়েছে যেটাকে আমরা কি নাম দিয়েছি? যেটাকে আমরা নাম দিয়েছি অ্যালোস্টেরিক সাইট। ওকে, এন্ড ইনহিবিটর দেখতে হচ্ছে ওখানে গিয়ে বাইন্ড করছে। তো এইখানে এখানে যে ইনহিবিটর রয়েছে সাবস্ট্রেট, দে আর নট সিমিলার, বাট ইনহিবিটর একটা আলাদা জায়গায় গিয়ে বাইন্ড করছে, সাবস্ট্রেট একটা আলাদা জায়গায় গিয়ে বাইন্ড করছে। সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইডে বাইন্ড করছে, কিন্তু ইনহিবিটর একটা অন্য জায়গায় গিয়ে অ্যালোস্টেরিক সাইটে গিয়ে বাইন্ড করছে। ও যখনই ওখানে গিয়ে আমাদের বাইন্ড করছে, এ যখনই আমাদের ওখানে গিয়ে বাইন্ড করছে, তারপর যদি সাবস্ট্রেট এসে বসেও যায়, তাও প্রোডাক্টে কনভার্সন হবে না, তাহলে এখানে তো মারপিট করছিল, এ ঘুষি বেড়েকে সরিয়ে দিচ্ছে, এ ঘুষি বেড়েকে সরিয়ে দিচ্ছে, এখানে মারপিট করছে। ওকে, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি ইনহিবিটর বলছে ঠিক আছে বাবু, তুমি একদম আরামসে অ্যাক্টিভ সাইডে যাবো, কোনো ব্যাপার না, আমি অ্যালোস্টেরিক সাইডে যাবো, এন্ড দেন আমি গিয়ে সাপ্রেস করে দেবো জিনিসটা। তো এইখানে সেইটা হচ্ছে, এখানে ইনহিবিটর ইজ নট উইথ কম্পিটিশন উইথ দ্য সাবস্ট্রেট, কম্পিটিশনের মধ্যে নেই, বাট এটা কি করছে, এটা আলাদা পুরো একটা অ্যালোস্টেরিক সাইডে যাচ্ছে, গিয়ে তারপর আমাদের এনজাইমেটিক যে অ্যাক্টিভিটি আছে ওটাকে সাপ্রেস করে দিচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সায়ানাইড বলে একটা, আমরা জানি যে সায়ানাইড এটা পোটেন্ট, এটা টক্সিন টাইপের। তো সায়ানাইড যখন কেউ খেয়ে নেয়, তো তখন আমাদের সেলুলার লেভেলের মধ্যে একটা এনজাইম থাকে যার নাম সাইটোক্রোম সি অক্সিডেজ। আমরা যখন রেসপিরেশন করবো তখন এনজাইমটার নাম পাবো, এন্ড তখন কি করে, এই সাইটোক্রোম সি অক্সিডেজকে সাপ্রেস করে দেয়। এটা যদি বন্ধ হয়ে যায়, এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তো একটা যদি সেল এটিপি না তৈরি করতে, সেলটা মরে যাবে। তো এই একটা সায়ানাইড রয়েছে যে কিনা এই এনজাইমটার সঙ্গে বাইন্ড করছেন। সায়ানাইড কিন্তু কেমন বললাম, নন কম্পিটিটিভ ইনহিবিটর, সাবস্ট্রেটের সঙ্গে মারপিট করছে না, এই জাস্ট ও আলাদা ওর মতো জায়গায় যাচ্ছে, এনজাইম কি ইনঅ্যাক্টিভ করছে। তো এটা গেল মোটামুটি আমাদের যে কিভাবে ইনহিবিটরসরা এনজাইম যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে রেগুলেট করছে। ওকে, আই হোপ বোঝা গেছে। এন্ড আমি পরের স্লাইডে যাচ্ছি। ওকে, এবার মোটামুটি আমরা লাস্টের দিকে চলে এসেছি, এন্ড আমরা এবার দেখবো যে এনজাইমের কিভাবে ক্লাসিফিকেশন হয় আর কিভাবে নমিনক্লেচার হয়। মানে আমি যখন এনজাইমকে দিচ্ছি, এবার এনজাইমকে তো আমি ডিফারেন্ট টাইপস অফ নাম দিতে পারি না, ঝন্টু মন্টু এরকম তো নাম দিতে পারি না। তো আমাকে কি করতে হবে, এনজাইমকে আমাকে ক্লাসিফাই করতে হবে, একদম ডিফারেন্ট একটা রুলস রয়েছে, যে অ্যাকর্ডিং টু দ্যাট রুলস আমাকে তাকে নমিনক্লেচার করতে হবে। তো এরকম ভাবে আমাদের কতগুলো ক্লাস রয়েছে না, এরকম ভাবে আমাদের 6টা ক্লাস রয়েছে, এখানে আমি এনজাইমদেরকে ডিভাইড করে রেখেছি। এন্ড এই 6টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আবার অনেকগুলো ডিভিশন রয়েছে, 4টে থেকে 13টার মতো সাব ক্লাস প্রেজেন্ট রয়েছে।
অ্যান্ড আমি যখনই কোনো একটা এনজাইমকে নাম দিচ্ছি, আমি এনজাইমকে কিছু স্পেসিফিক নাম্বারস এর উপর বেস করে নাম দিই। আর এই নমেনক্লেচারটা এনজাইম কমিশন নাম্বার থেকে আগে আমরা পেয়েছি, যেখানে আমরা 4টে ডিজিটকে ইউজ করে কি করি, আমরা নেমিং করার চেষ্টা করছি। এন্ড সো এখানে আমরা দেখতে পাবো যে আমি যে 4টে ডিজিট নিয়েছি, ফর এক্সাম্পল কোনো একটা এনজাইম রয়েছে যার এই 4টে স্পেসিফিক নাম্বার রয়েছে 1 2 3 4, আমি জাস্ট আরবিটারি একটা এক্সাম্পল নিয়েছি। তো সেখানে যে ফার্স্ট নাম্বারটা সেটা কি ডিনোট করছে, সেটা এনজাইম কোন ক্লাসে বিলং করছে। যেমন এখানে দেখতে 6টা ক্লাস রয়েছে, এখানে 1 2 3 4 5 6, তার মধ্যে 1 দিয়ে রেখেছি, তার মানে অক্সিডো রিডাকটেজ একটা ক্লাসের মধ্যে বিলং করছে। তারপর 2 নাম্বারটা সাব ক্লাসকে, 3 নাম্বারটা সাব ক্লাসকে, এন্ড 4 নাম্বারটা স্পেসিফিক ওর নেমটাকে সিগনিফাই করছে। বাট এইগুলো এখন আমাদের সিলেবাসের মধ্যে নেই, তো আমরা এইগুলোকে মোটামুটি একটু শর্ট রাখছি। এন্ড আমরা ক্লাসগুলোকে দেখি যে কি কি মেজর ক্লাসেস গুলো প্রেজেন্ট রয়েছে আমাদের এনজাইম। তো এনজাইমের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের মোটামুটি 6টা মেজর ক্লাস প্রেজেন্ট রয়েছে। এই যে 6টা মেজর ক্লাস প্রেজেন্ট রয়েছে, তার মধ্যে একটা রয়েছে অক্সিডো রিডাকটেজ। এখানে কি হয়, কোনো একটা সাবস্টেন্স রয়েছে, ফর এক্সাম্পল আমি বললাম এস রয়েছে, যে কিনা রিডিউসড ফর্মে রয়েছে, আর হচ্ছে কি আমাদের এ রয়েছে, যে কিনা আমাদের অক্সিডাইজড ফর্মে রয়েছে। ওকে, তো যদি আমি এই এনজাইমটাকে ইউজ করি, কোন এনজাইমটাকে, এই যে একে যদি আমি ইউজ করি, তো তখন আমি দেখতে পাবো কি এস অক্সিডাইজড হয়ে গেল, এন্ড আমাদের যে এ রয়েছে সে রিডিউসড হয়ে গেল। যে রিডিউস ছিল সে অক্সিডাইজ হয়ে গেল, যে অক্সিডাইজ ছিল সে রিডিউসড হয়ে গেল। এরকম যদি টাইপ অফ কোনো এনজাইম থাকে তাকে অক্সিডো রিডাকটেজ বলে নাম দিও। তারপর ট্রান্সফারেজ দেখতে পাবো যে ফর এক্সাম্পল আমি এস এর সঙ্গে কোনো একটা কম্পাউন্ড, কেউ একটা অ্যাটাচ রয়েছে, ফর এক্সাম্পল আমি বললাম পি অ্যাটাচ রয়েছে, আর একটা বললাম আরেকটা কম্পাউন্ড রয়েছে এস ড্যাশ। তো এনজাইমটা কি করলো, কোন এনজাইমটা ট্রান্সফারেজ কি করলো, এই পি গ্রুপটাকে এস থেকে এস ড্যাশের কাছে ট্রান্সফার করে দিল, এস করে নিল, এস ড্যাশের সাথে পি অ্যাটাচড হয়ে গেল, এটাকে আমরা বলছি ট্রান্সফারেজ। তারপর হাইড্রোলিসিস রয়েছে, যারা ডিফারেন্ট টাইপস অফ বন্ড গুলোকে ব্রেকডাউন করতে পারে, সিসি বন্ড গুলোকে ব্রেকডাউন করতে পারে। তারপর লাইজ রয়েছে, যেগুলো কিনা কোনো পার্টিকুলার কম্পাউন্ডকে একটা মলিকিউল থেকে অন্য মলিকিউলের মধ্যে শিফট করতে পারে। তারপর আইসোমারেজ রয়েছে, যারা কিনা কোনো একটা মলিকিউলকে তার আইসোমার্সে কনভার্ট করে দেয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখতে যাই, আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, তো গ্লাইকোলাইসিস পড়ার জন্য আমরা দেখতে পাবো যে আমরা গ্লাইকোলাইসিস যেহেতু পড়েছি, তখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা স্টেপ হয়, যেইখানে আমাদের গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজ কিভাবে থাকে, গ্লুকোজ 6 ফসফেট ভাবে থাকে। অ্যান্ড এই গ্লুকোজ 6 ফসফেটকে কিসে কনভার্ট করে দিচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই যে রিয়াকশনটা করছে সেটা কে করছে, এই যে আইসোমারেজ করছে। আইসোমারেজ কি করছে, গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করেছে, এই দুজনের আইসোমার। এন্ড তারপর লাইগেজ দেখতে পাবো, যারা ডিফারেন্ট টাইপস অফ বন্ড গুলোকে অ্যাটাচ করে দিতে হেল্প করে। তো এইগুলো মেজর আমাদের 6টা ক্লাস ছিল। দেন আমরা এর পরের দিকে আছি, আই হোপ বোঝা গেছে। যদি কারো কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। এন্ড আমাদের লাস্ট স্লাইড একটা বাকি রয়েছে, সেদিকে গেছি। ওকে, এন্ড ফাইনালি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের, একটা সেকেন্ড, তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের যে এনজাইমস রয়েছে, সেই এনজাইমস গুলোর যে অ্যাক্টিভিটি রয়েছে, সেই এনজাইমস গুলোর অ্যাক্টিভিটিকে রেগুলেট করার জন্য আরো কিছু আমাদের অর্গানিক কম্পাউন্ডস থাকে, ইনঅর্গানিক কম্পাউন্ডস থাকতে পারে। তো সেই রকম যে মলিকিউলস গুলো দেখতে পাচ্ছি তাদেরকে আমরা বলছি কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস কারা? কোফ্যাক্টরস হচ্ছে গিয়ে এমন আর কি পার্ট বা এমন কোন সাবস্টেন্সেস যেটা কিনা এই এনজাইমের পার্ট না। ফর এক্সাম্পল আমি বললাম যে এইটা আমার এনজাইম, ওকে, এন্ড দেন আমি দেখতে পাচ্ছি আমার এমন একটা পার্টকে দরকার হচ্ছে যেটা কিনা এনজাইমের পার্ট না, তো এটা নন প্রোটিন ইন নেচার। এটা কেমন? এটা নন প্রোটিন ইন নেচার। তো এইটা এনজাইম, এরকম এনজাইম, এবার এই ফ্যাক্টরটা কি হলো, আমার সঙ্গে অ্যাটাচড হলো,
তাহলে অ্যাটাচ যখন হয়েছে আমি এই যে অ্যাটাচ করে দিলাম, তাহলে এইটা আমার কোফ্যাক্টর দ্যাট ইজ অ্যাটাচড উইথ দ্য এনজাইম। তখন কি দেখতে পাচ্ছি এই এনজাইমটা আমার ফাংশন করতে পারছে। যতক্ষণ পর্যন্ত অ্যাটাচ ছিল না, ফাংশন করতে পারছিল না, যেই আমি দেখলাম অ্যাটাচড হলো, এনজাইমটা অ্যাক্টিভ হচ্ছে। তাই আমার বলছে যে নন প্রোটিন পার্টস, কোফ্যাক্টরস আর নন প্রোটিন পার্টস রিকোয়ার্ড ফর দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি। এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য দরকার, এনজাইমটা কাজ যে করছে, সাবস্ট্রেটকে যে প্রোডাক্টে কনভার্ট করছে, সেটা কে করছে? সেটা তো আমাদের এনজাইম করছে। সাবস্ট্রেটকে যে প্রোডাক্টে কনভার্ট করছে, সেটা তো আমাদের এনজাইম করছে। এবার এনজাইমের এমন কিছু পার্ট দরকার যে পার্টগুলো যদি অ্যাটাচ না হয় করতে পারবে। এই পার্টগুলোকে আমরা কি বলছি? কোফ্যাক্টর। কোফ্যাক্টর কেমন হয়? কোফ্যাক্টর নন প্রোটিন পার্ট। এন্ড আমরা যদি ফর এক্সাম্পল এই এনজাইমটা কাজ করতে পারছে, এখান থেকে যদি আমি কোফ্যাক্টরটাকে তুলে নিয়ে ডিলিট করে দিই, ঠিক আছে, আমি যদি কোফ্যাক্টরটাকে তুলে নিয়ে জাস্ট ডিলিট করে দিই, তো তাহলে আমরা দেখতে পাবো সেই এনজাইমের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি রয়েছে, সেই ক্যাটালিটিক অ্যাক্টিভিটি লস্ট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। If I remove the cofactor from the enzyme, আমরা দেখতে পাবো যে অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। আবার কোফ্যাক্টর দিলাম, অ্যাক্টিভ হচ্ছে বা কাজ করছে। এবার এই যে কোফ্যাক্টর দেখতে পাচ্ছি, কোফ্যাক্টর আমাদের 3 রকমের হতে পারে। ফার্স্ট অফ অল তো কিছু কিছু কোফ্যাক্টর যাদেরকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলছি। প্রস্থেটিক গ্রুপের মধ্যে যারা হয় তারা কেমন? তারা অর্গানিক মলিকিউলস হয়। All of them are organic molecules and they remain tightly attached with the enzyme. আচ্ছা, এখানে একটা জিনিস বলছি, যখন আমার কোফ্যাক্টর অ্যাটাচ নেই, তো তখন সেই এনজাইমটাকে, যখন আমাদের কোফ্যাক্টর অ্যাটাচ নেই এনজাইমটার সাথে, then it is referred as apoenzyme. এন্ড যখন এর সাথে আমাদের কোফ্যাক্টর অ্যাটাচড হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি অ্যাটাচড হচ্ছে, কোফ্যাক্টর অ্যাটাচড হচ্ছে, তখন এরা দুজনে মিলে কি তৈরি করছে? আমাদের কমপ্লিট এনজাইমটা তৈরি করছে। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি তৈরি হচ্ছে? কমপ্লিট এনজাইমটা তৈরি হচ্ছে। আর এই এনজাইমটাকে আমরা নাম দিচ্ছি হলো এনজাইম। কি নাম দিচ্ছি আমরা? হলো এনজাইম। অ্যাপোএনজাইম, কোফ্যাক্টর এর বাইন্ড করে হলো এনজাইম তৈরি হয়েছে। এটাও ফাংশনাল না, ওটা তো বাদই দিলাম, ওটা তো এনজাইমের পার্টই না। তো যেমন এখানে প্রস্থেটিক গ্রুপ, এর মধ্যে একটা প্রস্থেটিক গ্রুপ আমরা পেয়েছি, আমাদের বইতেই রয়েছে, যে পারঅক্সিডেজ আর ক্যাটালেজ বলে যে এনজাইমস গুলো রয়েছে, যারা কিনা হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেকডাউন করে, যারা কিনা H2O2 কে ব্রেকডাউন করে। তো এই এনজাইম গুলোর মধ্যে একটা গ্রুপ থাকে, সেটাকে হিম গ্রুপ বলছি। হিম গ্রুপ একটা অর্গানিক মলিকিউল যেটা এনজাইমের সঙ্গে টাইটলি অ্যাটাচড হয়েছে, এটাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলছি। তারপর আমরা দেখতে পাচ্ছি কোএনজাইম। তো কোএনজাইম আরেক ধরনের কোফ্যাক্টর, এরাও অর্গানিক মলিকিউল, বাট অ্যাসোসিয়েশন ইজ ট্রানজিয়েন্ট। কখনো লেগে রয়েছে, অ্যাটাচড হয়ে রয়েছে, কখনো অ্যাটাচড হয়নি, তো ট্রানজিয়েন্ট ভাবে রয়েছে। অ্যান্ড মোস্টলি দেখা যাচ্ছে যতগুলো কোএনজাইম পাওয়া যায়, কোনো না কোনো ভিটামিন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এনজাইমের সঙ্গে অ্যাটাচড হয়েছে। যেমন আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভিটামিন রয়েছে যাদের সঙ্গে নিয়াসিন বলে একটা আমাদের ভিটামিন অ্যাটাচ থাকে, এন্ড দিস নিয়াসিন সার্ভস অ্যাজ আ কোএনজাইম এন্ড ইট রেগুলেটস দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি। যদি নিয়াসিন অ্যাটাচ না থাকে, কাজ নাও করতে পারে। এটা হচ্ছে আমাদের কোএনজাইম। এন্ড ফাইনালি আমরা দেখতে পাবো কিছু মেটাল আয়ন্স রয়েছে, যেমন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি মেটাল আয়ন্স গুলো একদম কোঅর্ডিনেট বন্ড তৈরি করে উইথ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। এরা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করছে। যদি এটা আমাদের অ্যাক্টিভ সাইট হয়, তাহলে মেটাল আয়ন্স গুলো আমি বললাম এই অ্যাক্টিভ সাইটের মধ্যে বাইন্ড হয়ে গেছে। যেমন এখানে জিঙ্ক দেখতে পাচ্ছি ফর কার্বক্সিপেপটাইডেজ। এই এনজাইমটা ফর দ্য ফাংশনিং অফ দিস এনজাইম জিঙ্ক ইজ রিকোয়ার্ড, and if zinc is not present, তাহলে আমরা দেখতে পাবো ক্যাটালিটিক অ্যাক্টিভিটি উইল বি লস্ট। যদি জিঙ্ক অ্যাটাচ না থাকে, তাহলে আমাদের ক্যাটালিটিক অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের এনজাইমস এর উপর আমাদের লেকচারটা, এন্ড আই হোপ জিনিসপত্র বোঝা গেছে। ইফ যদি বোঝা না গিয়ে থাকে, ডু কমেন্ট ইন দা কমেন্ট বক্স। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করতে পারো। এন্ড হচ্ছে কি ভিডিওর মধ্যে আমাদের যে ফ্যামিলি, যে RVA ফ্যামিলি রয়েছে, তার নাম্বার দেওয়া থাকবে। ডু কন্ট্যাক্ট উইথ দ্য ইনস্টিটিউট এন্ড